পেতনির পায়ের শব্দ হয় না, উল্টো পায়ে চলে যে সে, কেবল তার শিরশিরানি কাজ করে। কাছে এসে দাঁড়ালেই একটা আষ্টে গন্ধ নাকে আসে, আর আসে এক অদম্য ভয়ের আভাস, যেটা শরীরকে স্পর্শ করে, কিন্তু শুনতে পাওয়া যায় কেবল খিলখিলানি হাসির শব্দ। জানেন, সেই গ্রামে এইরকমই একটি পেতনির বিভীষিকা কিভাবে স্থান করে নিয়েছিল? কি ছিল সেখানে? কেনই বা ওই পেতনির রক্তলোলুপ প্রতিহিংসা সব কিছুকে শেষ করে দিয়েছিল? জানতে হলে এই কাহিনীর গর্ভে মনোনিবেশ করুন। শুরু হচ্ছে ওয়ানডে সাসপেন্স ইউটিউব চ্যানেলের পর্দায় প্রথমবার গ্রাম বাংলার ভূতের গল্প, পেঁচো পেতনির ভয়। হ্যাঁ, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। আর এখানে কোনোদিন আসবো না, আমি কিছু জানতাম না। একটা ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো শেওড়া গাছের ফাঁক থেকে। পিকে পালাবি? এখানে যে আসে সে কোনো দিন বেঁচে পালাতে পারে না। আমি তাকে কোথাও যেতে দিই না, মনে রাখিস সেটা। লোকটি বারংবার কাকুতি মিনতি করতে থাকে। যেতে দিন, দয়া করে যেতে দিন। কিন্তু তার বলা কথা শেষ হতে না হতেই কেউ তার গলাটা পিছন থেকে শক্ত করে টিপে ধরে। এরপরে তাকে পুকুরে পাকের মধ্যে ডুবিয়ে দেয়। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে তার, কথা বলার অবস্থাতেও থাকেন না তিনি। ধীরে ধীরে দমটা আটকে যায়, আর সাথে সাথে অট্টহাসির শব্দ ভেসে আসতে থাকে। আরেকটা শিকার ধরেছি, এটাকেও শেষ করেছি, এটাকেও। হাসির শব্দটা মিলিয়ে গেল বাতাসে। পরের দিন সকালে দিনুর খবর না পেয়ে সকলে অস্থির হয়ে পড়ল। গোটা গ্রামের লোক চিন্তিত হয়ে পড়ল। গ্রামের মোড়ল হরিনাথ বলে উঠলেন, দিনু গেল কোথায়? তাকে তো আর দেখতে পাচ্ছি না। গতকাল তো আমাদের সাথে ছিল সে, পঞ্চায়েতও তো এসেছিল, অনেক রাত করে বাড়ি ফিরেছিল অবশ্য। কিন্তু কালকে কি কেউ ওর সাথে বাড়ি ফিরেছিল? এই, তোদের মধ্যে কেউ কি ওর সাথে বাড়ি ফিরেছিলিস রে? মনে পড়ছে তোদের কারোর? মনে পড়ছে? আরে চুপ করে আছিস কেন? বলবি তো। কেউই মোড়লের কোনো কথার উত্তর দিতে পারলেন না। ওদের মধ্যে থেকে একজন বলে উঠলেন, আমি জানি কি হয়েছে ওর সাথে। পারুলের কথা শুনে চমকে উঠলেন গ্রামের সকলে। মোড়ল মশাই তাকে বললেন, তুই তুই আবার কি জানিস? তুই কি কালকে রাত্রে গেছিলিস নাকি দিনুর সাথে? পারুল বলল, না, আমি যাইনি। আমি কিন্তু দেখেছিলাম দিনুকে ওই বাঁকের রাস্তা ধরে পুকুর পাড়ের দিকে যেতে দেখেছিলাম। আমার মন বলছে ওদিকে যাওয়ার ফলেই একটা না একটা বিপদ ঘটেছে। কারণ কথাটা বলেই থেমে গেল পারুল। ওর চোখে মুখে কাজ করতে শুরু করলো একটা অদম্য ভয়। মোড়ল মশাই বললেন, কি রে, চুপ করে গেলি যে? বলবি তো, কি দেখেছিস তুই? কি রে? পারুল বলল, আমি ওই দিকে গেছিলাম একবার, তবে বেশি দূর যেতে পারিনি। মোড়ল মশাই বললেন, কেন, কি দেখেছিলিস তুই? পারুল বলল, ওই দিকে একটা শেওড়া গাছ আছে, ওই দিনে দিনের বেলা যেতেও ভয় করে। ওখানে গেলেই বড্ড কাছামছাপ করে, মনে হয় কেউ যেন পিছনে আসছে। তার পায়ের শব্দ শুনতে পাই আমি। সেদিনকে এরকম হয়েছিল, তার পরের দিন থেকে আর সেখানে যাওয়ার সাহস পাইনি। একদিন মনের খেয়ালে ওদিকে চলে গেছিলাম, হঠাৎ করেই মনে হলো কেমন একটা দমকা হাওয়া যেন ধেয়ে এলো আমার দিকে। আমাকে কিছু একটা বলে গেল কেউ, না কি সুরে। আমি আমার ঠাকুমার কাছে এই ব্যাপারে অনেক কিছু শুনেছিলাম, সেসবের আজ আমি একটু হলেও টের পেয়েছিলাম। ব্যাস,
সাথে সাথে আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে এসেছি। আর কোনো দিনও ভুলে ওদিকে যাওয়ার সাহস দেখাইনি। আমার স্থির বিশ্বাস ওদিকে কিছু একটা আছে, অবশ্যই আছে। এই বলেই পারুল সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। মোড়ল মশাই বললেন, ও একটা ছেলে মানুষ, ওর কথা ধরে বসে থাকলে চলবে না। ও কি বলে গেল সেই নিয়ে যদি এখন ভাবতে বসতে হয়, তাহলে সবাই দুশ্চিন্তা শুরু করবে। তার চেয়ে ভালো আমরা গ্রামের চারপাশটা ঘুরে দেখে আসি। কোথাও না কোথাও তো দিনুর খোঁজ ঠিকই পাবো আমরা। চলুন সকলে, দেখা যাক। সকলে মোড়ল মশাইয়ের সাথে দিনুকে খুঁজতে বেরোল। গ্রামের নানা প্রান্তে গিয়ে তারা দিনুকে খোঁজবার চেষ্টা করে চলল। দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল, কিন্তু তারপরেও দিনুর খোঁজ পাওয়া গেল না। শেষকালে সকলে আবার মোড়লকে সাথে নিয়েই পঞ্চায়েতে ফিরে এলেন। ওদের মধ্যে থেকে একজন বলে উঠলেন, এ কি ব্যাপার বলুন দেখি, গোটা গ্রামেই তো প্রায় চিরুনি তাল্লাশি চালালাম, কিন্তু কই দিনুকে তো কোথাও খুঁজে পেলাম না। তবে কি পারুলের বলা জায়গাতেই গিয়ে দেখব? মোড়ল মশাই বলে উঠলেন, তবে কি তুমিও এটাই ভাবো যে পারুলের কথাই সত্যি? লোকটি পুনরায় বললেন, মনে হচ্ছে, কারণ একটা জলজ্যান্ত লোক কি এভাবে গায়েব হয়ে যেতে পারে? একবার ওদিকে গিয়ে বরং দেখা উচিত। তারা সকলে মিলে ওদিকে যেতে শুরু করল। পথের বাঁকটা ছিল একেবারে অন্ধকার। সেই অন্ধকারের বুক চিরেই ওরা এগিয়ে চলল। মোড়ল মশাই বললেন, এদিকে কেমন একটা আষ্টে গন্ধ ছাড়ছে, পাচ্ছ তোমরা? ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, হ্যাঁ, একটা পচা গন্ধ নাকে আসছে। সম্ভবত পুকুরের থেকেই আসছে গন্ধটা, কারণ পুকুরে পাঁক রয়েছে, সেই পাকের থেকেই গন্ধটা মনে হয় ছাড়ছে। মোড়ল মশাই বললেন, হেরিকানটা হাতে তুলে ধরুন তো দেখি, ওদিকটায় কি আছে সেটাই দেখতে হবে। ওদের মধ্যে থেকে একজন হেরিকানটা তুলে ধরল। এরপরে বলল, ওটা কি পাকের মধ্যে কি একটা যেন পড়ে রয়েছে, গন্ধটাও তো ওদিক থেকে আসছে। লোকটি মোড়লের নির্দেশে সেদিকে এগিয়ে গেল। এরপরে একটা লাঠি দিয়ে সেই জিনিসটির উপরে আঘাত করতেই সেটি এদিকে ঘুরে গেল। সাথে সাথে একটা পচা গলা মুখ ভেসে উঠল সকলের চোখের সামনে। এ বাবা, গো! চিৎকার করে উঠল সকলে। একজন মহিলা ফুপিয়ে কেঁদে উঠলেন, দিনু, কোথায় চলে গেলে দিনু? দিনুর স্ত্রীর আর্ত চিৎকার কানে গেল সকলের। সকলে মিলে ধরাধরি করে তাকে একটা জায়গায় বসালেন। মোড়ল বসায় চমকে উঠলেন, এ কিভাবে সম্ভব? তবে কি পারুল কিছু করেছে? আচ্ছা, পারুলের সাথে দিনুর কি কোনো শত্রুতা ছিল নাকি? দিনুর স্ত্রী রত্না কাঁদতে কাঁদতে বলে উঠলেন, না না দাদা, ওদের মধ্যে তো সুসম্পর্ক ছিল। পারুল তো প্রায় আমাদের বাড়িতে আসতো। ওকে আমি নিজে রান্না করে কতদিন খাইয়েছি। এ কাজও কোনো দিনও করতে পারে না। আমি বিশ্বাস করি না। তবে ও যে কথাগুলো বলেছে সেগুলো সত্যি হতে পারে। তবে কি ওই কারণেই? এমন সময় একটা খিক খিকে হাসির শব্দ বাতাসের সাথে ভেসে এলো তাদের দিকে। গাছের একটা ডাল মড়মড় শব্দ করে পুকুরের জলের মধ্যে পড়তেই সকলের পিলে একেবারে চমকে গেল। মোড়ল বললেন, ওই হাসির শব্দটা শুনতে পেলাম যে, ওটা তো মিথ্যে হতে পারে না। গ্রামের লোকেরা সমবেতভাবে বলে উঠলেন। এরপরে এদের মধ্যে থেকে একজন বললেন, একদিনের বাসি লাশ, তারপরে আবার অপঘাতে মৃত্যু। কে মেরেছে, কিভাবে মরেছে দিনু, এইসব নিয়ে ভাবতে বসলে দোষ লেগে যাবে। এমনিতেই একদিনের বেশি লাশকে ফেলে রাখতে নেই, তার শরীরের মধ্যে প্রেত ভর করে। তারপরে আবার দিনু কোনো না কোনো অপশক্তির হাতেই মরেছে, কারণ এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু হতে পারে না। মোড়ল মশাই বললেন, এসব কথা এখন থাক, আগের কাজ আগে করতে হবে। দিনুর দেহটাকে শ্মশানের দিকে নিয়ে যেতে হবে। নাও, ওর দেহটাকে পাকের থেকে বার করো, আমি শ্মশানে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করছি। মোড়ল মশাই একটি খাটিয়ার ব্যবস্থা করলেন। সকলে ধরে ধরে দিনুর দেহটিকে
পাকের থেকে তুলে খাটে শুইয়ে দিল। এরপর সমস্বরে ধ্বনি দিতে দিতে মৃতদেহটিকে নিয়ে তারা শ্মশানের দিকে এগিয়ে চললেন। দিনুর স্ত্রী হা হুতাশ করে কেঁদেই চলল। দিনুর বৃদ্ধা মা এগিয়ে এসে পারুলকে নিজের সাথে করে ঘরে নিয়ে গেলেন। চল মা চল, যা ঘটা তা তো ঘটেই গেছে, এখন আর কি দেখি হবে? লোকটা তো আর ফিরে আসবে না। এখন ঘরে চল মা, আমারও তো একটাই সন্তান ছিল, আর কে ছিল বল? এখন ঘরে চল মা, ঘরে চল। বৃদ্ধা চোখের জল ফেলতে লাগলেন। পারুলকে সাথে নিয়ে কুড়ে ঘরের দিকে এগিয়ে যেতে লাগলেন। এমন সময় হঠাৎ করে মেঘটা ডেকে উঠল, জুড়ে জুড়ে বিদ্যুৎ চমকে উঠল। সেই সাথে গ্রামের লোকেরা সমস্বরে ধ্বনি দিতে দিতে শ্মশানের দিকে নিয়ে যেতে লাগলেন মৃতদেহটিকে। মোড়ল মশাই বললেন, খাটিয়াটাকে শক্ত করে ধর। কিরে, তোদের কতবার বলবো সে কথা? ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, জানি না মোড়ল মশাই, মনে হচ্ছে যেন মরাটা নড়ে উঠছে। নকুলের কথা শুনে বাকিটা ঘাবড়ে গেল, চলতে চলতে থেমে গেল। এমন সময় হঠাৎ করেই খাটের উপরে উঠে বসে পড়ল দিনুর মৃতদেহটি। খিক খিক করে হাসতে শুরু করলো। সকলে খাটিয়াটা এক প্রকার কাঁধের উপর থেকে মাটিতে ফেলে দিয়েই যে যেদিকে দু চোখ যায় পালালো। বেশ কিছুটা দূরে গিয়ে লুকিয়ে পড়ল সকলে। দূর থেকে বিষয়টা দেখতে শুরু করলো। কিছুক্ষণ বাদে তারা দেখলো ওই মৃতদেহটি চলতে শুরু করেছে আর বিকটভাবে এদিক ওদিকে তাকাচ্ছে। এমন সময় এক তান্ত্রিক এসে দাঁড়ালেন। আমি তোকে চিনি, তোকে আমি নিজের বশে আনতে চেয়েছিলাম। একটানা এত বছর ধরে আমি সাধনা করেছি, কিন্তু তোকে বশে আনতে পারিনি। এই মৃতদেহের ভিতরে কেন প্রবেশ করেছিস তুই? কেন প্রবেশ করেছিস? ছেড়ে দে, এই দেহের থেকে বেরিয়ে যা, ছেড়ে দে বলছি। আজকে তোকে আমি বসে আনবই। সেই তান্ত্রিক নিজের ঝোলা থেকে বার করে বেশ কিছুটা ভস্য ওই মৃতদেহের শরীরে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে ধপাস শব্দ করে দিনুর পচা গলা দেহটা আবার মাটিতে পড়ে গেল। মৃতদেহটিকে ওভাবে মাটিতে পড়ে যেতে দেখে ছুটে এলো গ্রামবাসীরা। তান্ত্রিককে চোখের সামনে দেখে তাদের মনে অনেকটাই বল ফিরে এলো। এর ফলে মোড়ল মশাই হাঁপাতে হাঁপাতে বলে উঠলেন, এসব কি বাবা, এসব কি? আমরা যে মরাটাকে নিয়ে শ্মশানের দিকে যাচ্ছিলাম, পথের মধ্যে মরাটা উঠে বসলো। তান্ত্রিক রাগান্বিত হয়ে বলে উঠলেন, মরা কেন উঠবে? ওর কি ক্ষমতা? আসলে ওর শরীর পেতে চায়, ওই পেতনি। সে তোদের গ্রামে এসে ডেরা জমিয়েছে আজ বহুদিন। আমি তাকে অনেকবার অনেক রকমভাবে বসে আনবার চেষ্টা করেছি, কিন্তু কোনোবারই এই কাজ সফলতা লাভ করতে পারিনি। প্রত্যেকবারই ও আমার চোখের সামনে দিয়ে পালিয়ে গেছে। আমার এই সাধনার শক্তি কোনো কাজেই আসেনি। এখন তোরা তাড়াতাড়ি করে ওই মরাটাকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেল। ওই পেতনি এখন শরীরের সন্ধানে রয়েছে। মৃত শরীর পেয়ে ও এই শরীরের মধ্যেই বাসা বাঁধতে চেয়েছিল, সেই কারণে এই বিপত্তি। যা যা, তাদের কর, আগের কাজ আগে ছেড়ে ফেলতে হবে। মোড়ল মশাই বললেন, আর আপনি তবে আমাদের পাশে থাকবেন তো? আমাদের সাহায্য করবার মতন তো কেউ নেই। একটিবারে বিপদ তো নাও কাটতে পারে। তখন কি করব আমরা? দ্বিতীয়বার যদি আবার বিপদ ঘটে? তান্ত্রিক বললেন, আমি এই মুহূর্তে এই গ্রামে থাকতে পারবো না। আমি একটি মন্ত্রপুত জল দিয়ে যাচ্ছি। অমাবস্যার রাতের বেলায় কোনো সধবাগে এলো চলে গিয়ে এই জল তোদের গ্রামের পশ্চিম প্রান্তে অবস্থিত ওই শেওড়া গাছের গোড়ায় পূর্ব থেকে পশ্চিম অভিমুখে ছিটিয়ে আসতে হবে, আর তারপরে হেঁটে বাড়ি আসতে হবে। মনে রাখিস, পিছনের দিকে কিন্তু ফেরা চলবে না, একেবারেই চলবে না।
যদি ফেরে তাহলে মৃত্যু নিশ্চিত। এই কাজটা যদি সে করে ফেলতে পারে তাহলে ওই পেতনি তোদের গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হবে। তবে ও নানান অছিলায় বাধা প্রদানের চেষ্টা করবে, এটা মনে রাখিস। নে, এটা তুই ধর। এবারে তোদের ব্যাপার, যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ তোদেরকে আগামী অমাবস্যার মধ্যেই ছেড়ে ফেলতে হবে। যে যাবে তাকে তৈরি করে ফেলতে হবে। অমাবস্যা পেরিয়ে গেলে কিন্তু ওই পেতনি আরো শক্তিশালী হয়ে উঠবে। তখন কিন্তু এর কোনো বাধাই মানবে না। মনে রাখিস আমার কথাগুলো। এই বলে সেই তান্ত্রিক ওই স্থান ত্যাগ করে চলে গেলেন। কোথায় গেলেন সেটা আর কাউকে বলে দিয়ে গেলেন না। এমনকি আর দ্বিতীয়বার ওই গ্রামে ফিরে আসবেন কিনা এই বিষয়েও কাউকে কিছুই জানিয়ে দিয়ে গেলেন না। সকলের মনের ভিতরে একটা দুশ্চিন্তা আর ভয়ের প্রহর বাসা বাঁধতে শুরু করল। সেদিন রাতে দিনুর দেহটিকে শ্মশানে নিয়ে গিয়ে সকলে দাহ করে ফিরে এলেন গ্রামে। কিন্তু এরপরে নতুন করে ভয় আরও বাড়তে শুরু করলো। এরপরে ঘটল আরও বড় রকমের ভয়ঙ্কর কাণ্ড, যা ভাবা যায়নি তাই ঘটল। অমাবস্যার দিন ঘনিয়ে এলো। সেদিন সকালবেলা থেকে গ্রামের মধ্যে ওই ঘটনাটিকে কেন্দ্র করে তোড়জোড় শুরু হয়ে গেছিল। মোড়ল মশাই সকলকে ডেকে পাঠালেন। সকলেই পঞ্চায়েত এসে হাজিরা দিল। তিনি বললেন, অনেক ভেবেচিন্তে আর গ্রামবাসীদের সাথে কথাবার্তা বলে আমি এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি যে আমাদের মধ্যে থেকে একজন এই কাজ করতে সক্ষম। সেই নারী সাহসী হওয়ার পাশাপাশি এই কাজ করতে ইচ্ছুক। হ্যাঁ, একজন প্রস্তুত করল। কে তিনি? কাকে আপনি এই কাজের জন্য নিযুক্ত করেছেন জানতে পারি? মোড়ল মশাই বললেন, হ্যাঁ, বম্বলের স্ত্রী নীলু এই কাজের জন্য যথার্থ। নীলুর নামটা শোনার পরেই সকলের মধ্যে শোরগোল পড়ে গেল। ভম্বল সেখানে উপস্থিত ছিল। সে বলে উঠল, নীলু? না না, ইয়ে আপনার কেমন সিদ্ধান্ত মোড়ল মশাই? নীলুর যদি কিছু হয়ে যায়? মাত্র 6 মাস হলো আমি বিয়ে করেছি। এরই মধ্যে এত বড় একটা ঝুঁকির কাজে আমি ওকে কিভাবে ঠেলে দিতে পারি? তাও যদি আমি তার সঙ্গে থাকতে পারতাম, কিন্তু সেটাও তো হবে না। আমি তো তার সাথে থাকতেও পারবো না। সমস্তটা নীলুকে একাই করতে হবে। এরই মধ্যে যদি চূড়ান্ত বিপদ ঘটে তখন তাকে কে দেখবে? মোড়ল মশাই বলে উঠলেন, বিপদের আশঙ্কা তো থাকবেই ভম্বল, কিন্তু তার মধ্যেই এই কাজ তো করতেই হবে। এই কাজের দায়িত্ব তো যার তার উপরে ছেড়ে দেওয়া যাবে না। কাজটা করতে পারবে এমন কোনো ব্যক্তির হাতেই সেটিকে সঁপে দিতে হবে। আর আমার কেন, সকলের দৃষ্টিতে নীলু ছাড়া কেই বা এই কাজের জন্য উপযুক্ত হবে বলতে পারো? ভম্বল কান্নায় কেঁদে পড়ল। মোড়লের সিদ্ধান্তের উপর ছড়ি ঘোরানোর মতো সাহস তার ছিল না। তাছাড়া গ্রামবাসীদের কল্যাণের কথা ভেবেই তাকে এই বিষ গিলে নিতে হলো। নীলুকে প্রস্তুত করা হলো। তাকে লাল বর্ণের একটি শাড়ি পরিয়ে, সিঁথিতে সিঁদুর দিয়ে, পায়ে লাল আলতা পরিয়ে, গলায় রজনীগন্ধার মালা পরানো হলো। এলো চুলে সুগন্ধি দেওয়া হলো, কারণ সুগন্ধি প্রেতদেরকে আকর্ষিত করে থাকে। প্রেতেরা রাতের অন্ধকারে সুগন্ধির গন্ধ পেলে সেদিকে ছুটে আসে। কোনো ফাঁকা স্থানে সুগন্ধি ছড়িয়ে যদি কেউ সেই রাস্তা ধরে হেঁটে যায়, তবে সে তার পিছনে ঠিকই কারোর উপস্থিতি টের পায়। ঠিক এই ধারণা থেকে নীলুর ক্ষেত্রেও তেমনটাই করা হলো। নীলু বলল, আমি জানি না আমি ফিরতে পারবো কিনা। সুস্থ শরীরে আদৌ এই কাজ ছেড়ে আমার ফেরা সম্ভব হবে কিনা সে একমাত্র ঈশ্বর জানেন। তবে আমি মোড়ল মশাইকে নিজের পিতার জায়গা থেকে দেখি। ওনার কথার মান রাখা আমার পরম কর্তব্য। তাই আমি এই কাজ করব। তাতে যদি আমার প্রাণটাও চলে যায়, আমি পিছু হটব না। কারণ শুধু নিজের কথা ভাবলেই চলবে না। গোটা গ্রামবাসী এই অভিশাপের কারণে আচ্ছন্ন হয়ে রয়েছে। তাদের সকলের রক্ষার ব্যাপারেও তো আমাদেরকেই ভাবতে হবে। নীলুর এই বক্তব্যে সকলের চোখে জল এলো। মোড়ল মশাইয়ের চোখের পাতা ভিজে এলো। তিনি নীলুর মাথায় হাত রেখে বললেন, সকলের মধ্যে এই ক্ষমতা থাকে না মা, থাকে না।
অনেকেই অনেক কিছু করতে পারে, কিন্তু অন্যের জন্য নিজের প্রাণের ঝুঁকি নিতে পারে না কেউই। যে পারে সে স্বয়ং ঈশ্বরের সন্তান ছাড়া আর কিছু নয়। তুই যে আমাদের জন্য এত বড় ঝুঁকি মাথায় তুলে নিয়েছিস, তার জন্য আমরা সকলে তোকে আশীর্বাদ করছি। তুই এই কাজে সফল হয়ে ফিরে আয় মা। এই গ্রামকে অভিশাপ মুক্ত কর, ওই পেতনির কবল থেকে উদ্ধার কর আমাদেরকে। তবে একটা কথা মা, এটা কিন্তু তোকে খুব ভালো করে স্মরণ রাখতে হবে। নীলু জিজ্ঞাসা করল, কি কথা মোড়ল মশাই? মোড়ল বললেন, ফেরবার সময় কিন্তু আর পিছনের দিকে ফিরে তাকাবি না, খবরদার না। ওই আত্মা কিন্তু ছলনাময়ী, যে ছলনা করবেই সে তোকে নিজের দিকে আকর্ষণ করবার পূর্ণ চেষ্টা করেই চলবে। এমনকি যে কোনো প্রিয়জনের বেশ ধরেও কিন্তু সে তোর সামনে এসে দাঁড়াতে পারে। কিন্তু তোকে সবটা পরখ করে দেখতে হবে, কিছুতেই বিশ্বাস করবি না। কারণ এটা মনে রাখবি, ওই সময় গ্রামের কেউই সেখানে যাবে না, আর গেলেও তোকে কোনোদিনও পিছন থেকে ডাকবে না। একবার পিছনে ফিরলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে বলে দিলাম। মোড়লের এই কথা শুনে সকলের কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হলো। নীলু ফের জিজ্ঞাসা করল, কি সর্বনাশ হবে মোড়ল মশাই? সেটা কি আপনি আজ করতে পেরেছেন? মোড়ল মশাই অনেক ভেবে বললেন, পেতিনির সাথে লড়াই করা কোনো সাধারণ ব্যাপার নয়। কোনো সাধারণ মানুষকে যুদ্ধে পরাস্ত করা সহজ হলেও প্রেতের মানসিকতা পড়তে পারার কাজ একেবারেই সহজ নয়, সেটা মনে রাখিস। আমরা 2 পা এগোনোর আগেই সে 10 পা এগিয়ে থাকে, তাই সে 10 পা এগিয়ে গিয়ে পিছনের দিকে তাকিয়ে আমাদের পদক্ষেপের দিকে খুব সহজেই নজর রাখতে পারে। অর্থাৎ তুই যে আজকে আমাদের উদ্দেশ্যে এই বিশেষ কার্যসিদ্ধি করতে যাচ্ছিস, সেই ব্যাপারে সে হয়তো আগেই টের পেয়ে গিয়েছে এবং সেইভাবেই নিজের ছক কষে ফেলেছে। কিভাবে তোকে বিপদে ফেলতে হবে এটা তার কাছে জল ভাতের সমান। আজকে তোকে এমন সধবার বেশে, নতুন বউয়ের বেশে সাজিয়ে পাঠানোর একটি কারণ। নীলু বলল, কি কারণ মোড়ল মশাই? মোড়ল বললেন, সধবার বেশ ধারণ করা কোনো নারীকে অমাবস্যার রাতে এলো চুলে সুগন্ধি মেঘে যেতে দেখলে পেতিনীরা আকৃষ্ট হয়। তোর প্রতি সে আকৃষ্ট না হলে তোর কর্মের ফল তুই পাবি না। তোকে ওই মন্ত্রপুত জলটা শেওড়া গাছের চারপাশে ছিটিয়ে দিয়ে চলে আসতে হবে, আর তোর গায়ে থাকা সুগন্ধি ওই পেতিনীকে আকৃষ্ট করবে। এমত অবস্থায় বলেও তুই কিন্তু পিছনের দিকে ফিরে তাকাবি না, তাহলে অনর্থ হয়ে যাবে। কারণ ওই সুগন্ধি এমনিতেই তাকে আকৃষ্ট করবার পরে সে তোর পিছু করতে থাকবে। আর বলা যায় না, তোর উপরেই বাসা বাঁধার চেষ্টা করলো হয়তো, তখন কি করবি তুই? সকলের মনের মধ্যে একটা ভয় আর আশঙ্কার মেঘ দানা বেঁধেছিল, কিন্তু এর ফল যে এতটা মারাত্মক হতে পারে সেটা কেউই ধারণা করে উঠতে পারেনি। নীলুর মনের মধ্যে ভয়ের পারদটা যেন আরো বৃদ্ধি পেল। সে এক ঝলক তার স্বামীর মুখের দিকে তাকিয়ে চোখের কোণে জমাট বাঁধা জলটা মুছে নিল। এরপর মনে সাহস সঞ্চয় করে বলে উঠল, পরিস্থিতি যাই হোক না কেন, বিপদ তো বলে আসবে না। আমি যে একটা চরম বিপদের কাজে হাত বাড়িয়েছি সে আর নতুন কি। তবে আমি এটুকু জানি, আমাকে নিজের কথা ভাবলে আর চলবে না। আমাকে বাকিদের কল্যাণের জন্য এই কাজ করতে হবে। ফলে যাই ঘটুক না কেন আমাকে এই কাজ করতে হবেই। ফলের আশা করলে চলবে না। নীলুকে এত সাহসের সাথে কথাগুলো বলতে দেখে সকলেই নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেলেন।
ধীরে ধীরে সময়ের কাঁটা এগিয়ে যেতে শুরু করলো। দুপুর গড়িয়ে বিকেল হলো, আর তারপর সন্ধে নামলো। চিচি পোকার ডাকের শব্দ কানে আসতে লাগলো সকলের। মোড়ল মশাই আবারও একবার নীলুকে সাবধান করে দিয়ে বললেন, নীলুমা, যে পথ দিয়ে তুই যাবি সেখানে কিন্তু আজকে নানান রকমের জিনিস ঘটতে পারে, ঘাবড়ে যাবি না। এমন কিছুও দেখতে পারিস যেটা বড়ই অস্বাভাবিক, তবু বিশ্বাস হারিয়ে ফেলবি না মা। এইটুকু মনে রাখবি, তোর সাথে আমরা সকলে আছি, সকলের আশীর্বাদও আছে। কাজেই তোকে সফল হতেই হবে, যেভাবেই হোক সফল হতেই হবে। নীলু সকলকে প্রণাম করে বুড়ো বটতলার শিবের আসন ছুঁয়ে আশীর্বাদ দিয়ে গ্রামের পশ্চিম প্রান্তের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। পথে যেতে যেতেই গাটা শিরশির করে উঠল। সামনের দিকে তাকিয়ে দেখল শেওড়া গাছটা দাঁড়িয়ে, তার চারপাশে কালো কালো ছায়া দানা বেঁধেছে। আমি কি তবে ভুল দেখছি, নাকি গাছের পাশে ওগুলো আবার কি? সেই যাই হোক না কেন, আমি যখন এতটা পথ এসেছি তখন আমাকে এই কাজ ছেড়ে তবেই যেতে হবে, নাহলে মুখ রক্ষা হবে না। এই বলেই নীলু সামনের দিকে এগোতে শুরু করলো। এমন সময় আকাশে মেঘটা গর্জন করল, সেই সঙ্গে বারে বারে বিদ্যুতের ঝলক চোখের সামনেটা ঝাপসা করে দিতে লাগলো। নীলুর মনের মধ্যে দানা বাঁধতে থাকা ভয়টাও ক্রমে বৃদ্ধি পেতে শুরু করলো। নীলু আশেপাশে তাকালো না, এগিয়ে চলল। বাজের গর্জন কানে আসবার সাথে সাথেই আবারও মনে হলো কেউ যেন তার পিছু করছে। উপরের শব্দটা স্পষ্ট শুনতে পেল সে। পরিষ্কার মনে হচ্ছে কেউ যেন আসছে, সেদিকেই এগিয়ে আসছে, কিন্তু কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তবে আবারও এগিয়ে চলল নীলু। শেওড়া গাছের সামনেটায় পৌঁছতেই একটা দমকা হাওয়া এসে লাগলো তার শরীরে। মনে হলো কেউ যেন তাকে ঠেলা মেরে ফেলে দিতে চাইছে, আর তার সাথেই অট্টহাসি টেস্টটা ক্রমে বৃদ্ধি পেল। খিকখিকে সেই হাসি কানে আসতে চমকে উঠল নীলু। আবার কি? এই হাসির শব্দ আবার কোথা থেকে ভেসে আসছে? কে 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 আছে এখানে? কে আছে? কিন্তু কেউ তার কথার কোনো জবাব দিল না। পাল্টা হাসি হাসতে শুরু করলো, আবারও বিকট ভাবে হাসতে শুরু করলো। মিনু বুঝে গেছিল কে আছে, কে তাকে পিছু করেছে, কার উপস্থিতি এতক্ষণ ধরে টের পেয়েছে সে, কে আসছে তার দিকে। সে কোনো দিকে না তাকিয়ে শেওড়া গাছটিকে লক্ষ্য করে সেদিকে এগিয়ে চলল। এরপরে গাছের চারিপাশে ঘুরে ঘুরে লাল রঙের একটি ধাগাকে বাঁধতে শুরু করলো, সাথে এক বিশেষ মন্ত্র পাঠ করতে শুরু করলো। ওম ক্লিম শিমে হং ফট ফুট সাহা, ওম হিম মে হং ক্লিহ কুম ফট সাহা। এই মন্ত্র পাঠের সাথে সাথেই সে তার হাতে থাকা তান্ত্রিকের দেওয়া সেই মন্ত্রপুত জলটুকুকেও শেওড়া গাছের চারিপাশে ছিটিয়ে দিল। এরপরে নিজের কাজ ছেড়ে আবারও গ্রামের দিকে এগিয়ে যেতে শুরু করলো। বারংবার মোড়লের বলা কথাগুলোকে স্মরণ করতে লাগলো সে। খবরদার নীলু, কাজ ছেড়ে ফিরে আসবার সময় কিন্তু পিছনের দিকে তাকাবি না, একেবারেই তাকাবি না। ওই কথাগুলো কানে বাজতে শুরু করলো নীলুর, কিন্তু এমন সময় একটা ডাক কানে আসতেই থমকে দাঁড়িয়ে পড়ল সে। নীলু, মা আমার, হেই নীলু, তুই তো আমাকে দেখতেও এলি না। আমি যে কতবার করে আসতে বললাম, নিজের বাবাই তোর কাছে সব হলো রে মা। আমি কেউ না, আমি যে তোকে জন্ম দিয়েছি রে, তুই সব ভুলে গেলি।
নীলুর পা কাঁপতে শুরু করলো। পিছনের দিকে তাকানোর সাহস হলো না, কিন্তু সে স্পষ্ট চিনতে পারল সেই ডাকটিকে। কি করে সম্ভব? কি করে আমার মা এখানে আসবে কি করে? আমার মা তো মারা গেছে আজকে 7 বছর হয়ে গেছে। মা এখানে এলো কিভাবে? এই যে পুরোপুরি আমার মায়ের গলার স্বর, পুরোপুরি আমার মায়ের ডাক। এইভাবে তো আমার মা আমাকে ডাকতেন, এইভাবে তো, এই সুরে তো কথা বলতেন। না না, এগুলো নিশ্চয়ই সবই পেতনির ছলনা। না, আমি কিছুতেই পিছনের দিকে ফিরে তাকাবো না। নীলু কথাগুলো ভাবতে ভাবতেই জোরে চিৎকার করে বলে উঠল, তুমি আমার মা হতে পারো না। আমার মায়ের মৃত্যু হয়েছে অনেক দিন হলো। সে কোনোভাবেই ফিরে আসতে পারে না, কোনোভাবেই না। সাথে সাথে আবারও সেই নারী নীলুকে উদ্দেশ্য করে বলে উঠল, নীলু, মা আমার, তোর মা আমি। তোর ডান পায়ের তলায় একটা তিল আছে। এটাও কি পেতনি জানবে বলতো মা? কোনোদিনও জানতে পারে না, একমাত্র তোর মাই এটা বলতে পারবে। পেতনির কি আর অত ক্ষমতা আছে যে তোর সব কথা সে জানবে? পেতনি তো প্রেতিনি, সে তো শুধুই ভয় দেখাতে পারে। সে কি ভালোবাসা দেখাতে পারে? পারে না রে মা। একটিবার আমার দিকে ফিরে তাকা মা। এই দেখ, আমি তোর অপেক্ষাতেই দাঁড়িয়ে আছি। তোকে বুকে টেনে নেওয়ার জন্যই তো এখানে এসেছি রে মা। আমার মৃত্যুর সময় তোকে আমি দেখতে পাইনি। তুই তখন মাসির বাড়িতে ছিলিস। আমি তোকে না দেখে মরে গেছিলাম রে। প্রাণ বেরোনোর আগে পর্যন্ত তোর কথাই ভেবেছিলাম রে মা। একটিবার আমার দিকে দেখ না মা, একটিবার দেখ। নীলু, নীলু রে মা আমার। এবারে ডাকটা যেন একেবারে পিছনের দিক থেকে আসছে মনে হলো নীলুর। কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে থাকে, ডেকে উঠছে এমন। নীলুর সারা শরীর অবশ হয়ে আসতে শুরু করলো। নীলুর শরীর থেকে ঘাম ঝরে পড়তে শুরু করলো। সে না চাইতেও নিজের মায়ের ডাকে সাড়া না দিয়ে পারল না। শেষ রক্ষা আর হলো না। নীলু পিছনে ফিরতেই দেখল সেখানে কেউ দাঁড়িয়ে নেই। মা, মা, কি হচ্ছে? কি হচ্ছে আমার সাথে? মা, মা কোথায় গেল? মা তো এইখানে দাঁড়িয়েছিল, কোথায় গেল মা? না না, মা গেল কোথায়? মা, মা। এমন সময় ঝড়ের গতিতে তার চোখের সামনে এসে দাঁড়ালো এক ভয়ঙ্করী, যার শরীরে রয়েছে লাল বর্ণের একটি শাড়ি। এলো চুল আকাশে উঠছে, পায়ের পাতা দুটো উল্টানো রয়েছে, যার ঠোঁটের পাশ ঘেঁষে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। কি রে নীলু, আমার কাছে আসবি না? আমি তোর মা, মরে গেছি। এখন আমাকে মায়ের মতো দেখতে নেই বলে ভয় পাচ্ছিস? ভয় পাস না মা, ভয় পাস না। সেই বিভৎস চেহারাটি দেখে নীলুর দম আটকে আসলো। সে ভুলেই গেল যে পিছনের দিকে তাকাতে নিষেধ করে দেওয়া হয়েছিল তাকে। সে প্রাণপণে সব ফেলে গ্রামের অভিমুখে দৌড়তে শুরু করলো। কিছু দূরে যাওয়ার পরেই তার সামনে এসে দাঁড়ালো সেই প্রেতিনী। এরপরে এক লাফে ধোঁয়াশায় রূপান্তরিত হয়ে গেল, আর সেই ধোঁয়া পিছু করতে শুরু করলো নীলুর। এমন সময়
হোঁচট লেগে একটি স্থানে হুমড়ি খেয়ে পড়ে গেল নীলু। আর সাথে সাথে সেই ধোঁয়াশা আর মুখের মধ্যে দিয়ে তার শরীরে ভিতরে প্রবেশ করে গেল। এক নিমেষে মনে হলো নীলুর দমটা বোধহয় আটকে আসছে, কিন্তু কিছু বোঝার আগেই নীলুর শ্বাস রুদ্ধ হয়ে গেল। জ্ঞান হারিয়ে ফেলল সে, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানেই হাওয়ার চোখটা খুলে গেল নীলু। মনে হলো সে যেন আর সে নেই, তার শরীরের মধ্যে জমা হয়েছে এক প্রবল আসুরিক শক্তি। সে একটি পাথরকেও ধাক্কা মেরে সরিয়ে ফেলতে পারে। প্রবল বাহুবল অনুভব করল সে। আবারও উঠে দাঁড়ালো নীলু। তার এলো চুলগুলো হাওয়ায় উঠতে শুরু করলো। বিকট ভাবে দুহাত আকাশের দিকে তুলে হাসতে শুরু করলো নীলু। এখন থেকে শরীরের মধ্যে থাকবো আমি, এই শরীরের মধ্যে কি শান্তি, খুব শান্তি। আমি জানতাম তান্ত্রিক তুই 100 ধামাকে আমার কাছে পাঠাবি, আর দেখ আমি তোর কথাই রেখেছি। আমার যে আশা আজ পূর্ণ হয়নি, সেই আশা আমি আজ পূর্ণ করলাম। আমার একটি সধবার শরীরের প্রয়োজন ছিল, কারণ আমার বিয়ে করা, সংসার করার ইচ্ছেটা জানি না কেন পূর্ণ থেকে গেছিল। এবারে এই শরীরে প্রবেশ করে আমি সেই ধরা ইচ্ছেকে পূর্ণ করতে পারবো। মৃত্যুর পূর্বে যে ইচ্ছে অসম্পূর্ণ হয়ে গেছিল, এবারে পূর্ণ করবো, পূর্ণ করবো আমি। নীলুর রূপ একেবারে বদলে গেছিল। সে ওই বেশেই গ্রামে ফিরে এলো, কিন্তু ফিরে আসবার পরে সে কাউকে বুঝতে দিল না কিচ্ছু। সকলে ভাবলেন সব কাজ ঠিকঠাকভাবে মিটিয়েই নীলু ফিরে এসেছে। এরপরে নীলুর স্বামী ভম্বল তাকে সকলের সামনে জড়িয়ে ধরল, বলল, আমার স্ত্রী সত্যি গুণবতী, সাহসী, এমন স্ত্রী পেয়ে আমি ধন্য হয়ে গেছি। নীলুও নির্লজ্জের মতো জড়িয়ে ধরল তাকে। সকলের মাঝে নীলুকে প্রথমবার এই ধরনের আচরণ করতে দেখে সকলেই বেশ ঘাবড়ে গেল। যে মানুষটা খুবই লাজুক ছিল, সেই মানুষটা যে কিভাবে এতটা সাহস সঞ্চয় করে ফেলতে পারে, এটা দেখেই সকলে অবাক হয়ে গেল। তবে এই নিয়ে বিশেষ কেউই সেভাবে মাথা ঘামাতে চাইল না। নীলু তার স্বামীর সাথে নিজের কুটিরে চলে গেল। কালো রাতের ভোর হলো। গ্রামের জনজীবন সাধারণভাবে কেটে গেল। আবারও সূর্য অস্তমিত হয়ে রাত নামল। ভম্বল বাড়িতে ফিরে এলো। সে ফিরে এসে দেখল নীলু তার জন্য ব্যঞ্জন রান্না করেছে। সে দেখে তো একেবারেই অবাক হয়ে গেল। কি ব্যাপার গিন্নি, এত কিছু রান্না করেছে তুমি আমার জন্য? তুমি তো ভালো করে রান্নাই করতে পারতে না, এত রান্না তুমি শিখলে কিভাবে? দেখি দেখি কি কি রেঁধেছো তুমি আমার জন্য। ভম্বল সেই সব রান্না দেখে তো একেবারে অবাক হয়ে গেল। মাছ মাংস থেকে শুরু করে ব্যঞ্জন রান্না করে রেখেছিল সে তার জন্য। কিন্তু নীলু, বাড়িতে তো এত কিছু বাজারও ছিল না, আর তাছাড়া মশলাপাতিও তো ছিল বারন্ত। সেখানে তুমি এত সব আয়োজন করলে কিভাবে? নীলু সামান্য নাকি সুরে বলে উঠল, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না তো। তুমি
তুমি শুধু ভালো মন্দ খাও দেখি, আমি সব জোগাড় করে এনেছি বুঝলে। নীলুর কণ্ঠস্বর ওরকম নাকি সুরে সুরে ভম্বলের খটকা লাগলো। এছাড়া সে দেখল নীলু কিছুই মুখে তুলল না, সবটা ভম্বলকে খাইয়ে দিল। এরপরে বলল, আমি আজকে আর কিছু খাবো না, তুমি যা খেলে তাতে আমার পেট ভরে যাবে। স্বামীর সেবা করাই তো সব থেকে বড় ধর্ম। তোমাকে খুশি রাখতে পারলে আমি ভালো থাকবো। নাও এবার তুমি শুয়ে পড়ো তো দেখি, আমি এই বাসন কটা পুকুর ঘাট থেকে মেজে আসি। এমন সময় ভম্বল বলে উঠল, হ্যাঁ, না না, এই এত রাতের বেলায় আবার তুমি পুকুর ঘাটে যাবে, এইটা আবার কি? জানো না পেতনির ভয় আছে? মিনু মিচকি হেসে নাকি সুরে বলে উঠল, পেতনির ভয় কি গো? পেতনি আবার আসবে কোথা থেকে? সে তো কালকে ওই টোটকায় জব্দ হয়েছে, গ্রাম ছেড়ে এতক্ষণে পালিয়ে গেছে। এখন তো শুধু আমি আর তুমি, আর আমাদের মাঝে কেউ নেই। আমি আসছি, এরপরে রাতে তোমাকে নিজের করে পাবো। এতকাল যে স্বাদ অপূর্ণ থেকে গেছিল, শিশু কাজ আমি তোমাকে দিতে চাই। কি নেবে না? নীলুর এই পরিবর্তন দেখে ভম্বলের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। অথচ শারীরিক গঠনের মধ্যে তেমন কোনো পার্থক্য নজরে পড়ল না ভম্বলের। তার স্ত্রী পূর্বর তুলনায় যেন আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠেছিল। এই বিষয়টি দেখবার সাথে সাথেই ভম্বলের মাথায় নানান প্রশ্ন ভিড় করতে শুরু করল। সে কিছুতেই নীলুর মুখের কথায় বিশ্বাস করতে পারল না। গোটা ব্যাপারটাকেই পরখ করে দেখবার কৌতূহল তাকে পেয়ে বসল। নীলু চলল পুকুর ঘাটের দিকে। ভম্বলও তাকে বুঝতে না দিয়ে চুপি সারে অনুসরণ করতে শুরু করল। এরপরে ধীরে ধীরে গিয়ে পুকুর ঘাটের পাশেই একটা বড় বট গাছের পিছনে লুকিয়ে গোটা ব্যাপারটা ভালো করে লক্ষ্য করতে শুরু করলো। সে দেখল নীলু পুকুর ঘাটে বাসনগুলোকে রাখল। এরপরে একটা লম্বা হাত বাড়িয়ে বেশ কিছুটা জল বালতিতে তুলে নিয়ে এলো। তার মধ্যে বাসনগুলোকে রেখে কচলে কচলে ধুয়ে ফেলল। এরপরে আবারও বালতির জলটা লম্বা হাত বাড়িয়ে ওই পুকুরের মধ্যেই ফেলে দিল। আমি কি দেখলাম? এ কি সত্যি নাকি? এ তো আমার নীলু নয়। এ কিছুতে আমার নীলু হতেই পারে না। আমি এত ভুল কিভাবে দেখতে পারি? না না, এই বিষয়টা আমাকে মোড়ল মশাইকে জানাতেই হবে। কিছুতে আমি এই পেতনির সাথে ঘর করতে পারবো না। তার মানে নীলুর শরীরে সে প্রবেশ করেছে, আর ওই কারণে নীলুর আবেভাবে এত পরিবর্তন এসেছে। এটা কিছুতেই কোনো সাধারণ ব্যাপার হতেই পারে না। না 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 না, আমাকে নীলুর সন্দেহ বাড়াতে দিয়ে চলবে না। সে আসবার আগে আমাকে বাড়িতে ফিরে যেতে হবে। এই বলে ভম্বল তড়ি ঘড়ি করে বাড়িতে ফিরে এলো। তার ফেরবার কয়েক মিনিটের মধ্যেই নীলু ফিরল। এরপরে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে সে এসে বসল ভম্বলের পাশে। খাটের এক পাশে বসে সে ভম্বলকে এক নজরে দেখতে শুরু করল। এরপরে ধীরে ধীরে কাপড়ের আঁচলটা সরিয়ে সে ভম্বলকে নিজের কণ্ঠে আকর্ষণ করতে শুরু করলো। আমার দিকে এসো, আমি তোমাকে আজ নিজের সবটুকু দিয়ে পেতে চাই। এসো না আমার কাছে। এই দেখো, আমি তোমার মিলিও। কি তুমি এরকম ভয় পাচ্ছ কেন? ভয় পেয়ে সরে যাচ্ছ কেন? আমার কাছে এসো, এসো বলছি। এভাবে দূরে সরে যেও না, আমি তো তোমার স্ত্রী। ভম্বল ভয়েতে উঠে দাঁড়ালো।
সে কোনো কথাই বলতে পারল না। সে সরে দাঁড়িয়ে বলল, না না না, কিছুতেই না, তুমি আমার নীলু হতেই পারো না। তোমার মধ্যে আমি আর আমার নীলুকে খুঁজে পাই না। আমি দেখেছি, আমি জানি তুমি আমার নীলু নয়। সাথে সাথে নীলুর চোখের দৃষ্টি আর হাবভাব পরিবর্তিত হয়ে গেল। তখন নীলুর চোখ দিয়ে আগুন ঝরতে শুরু করলো। আর মানে কি বলতে চাইছিস তুই? তুই আমাকে সংসার করতে দিবি না? তুই আমাকে স্বামীর সুখ ভোগ করতে দিবি না? তুই আমাকে নিজের কাছে যেতে দিবি না? আমি তোকে নিজের করবো। তোর বউ এখন আমার ইনমা, আমি যা বলবো ও সেটাই করবে। আর শুধু তোকে, বউকে কেন, তোকেও সেটাই করতে হবে। গোটা গ্রামকেও তাই করতে হবে। তোরাই তো আমাকে ডেকে এনেছিস, তোরাই তো আমাকে বাধ্য করেছিস আমার সবটা পূরণ করতে। হাই বলছি আমার কাছে, না হলে কিন্তু আমি ঝালিয়ে পুড়িয়ে সব কিছু শেষ করে দেব। ভম্বল নিজের স্ত্রীর সেই বিভৎস রূপ দেখে ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারল না। সাথে সাথে ওই স্থান ত্যাগ করে ঘরের দরজাখানা খুলে দৌড়তে শুরু করলো। মোড়লের বাড়ির অভিমুখে রুদ্ধ শ্বাসে দৌড়তে থাকলো সে। মোড়ল মশাই, মোড়ল মশাই। মোড়ল মশাইয়ের দরজা ধাক্কাতে লাগলো সে। মোড়ল মশাই, মোড়ল মশাই, দরজাটা খুলুন মোড়ল মশাই। মোড়ল তড়ি ঘড়ি করে বেরিয়ে এলেন। এ কি ভম্বল, তুই এখানে এত রাত্রে? ভম্বল ভয়ে ভয়ে বলল, ওই বাড়িতে আমি আর ফিরতে পারবো না মোড়ল মশাই। এ আমার স্ত্রী নয়, এ তো সাক্ষাৎ পেতনি। সেদিনকে আমাদের চোখের সামনে যাকে দেখেছিলাম সে আমার স্ত্রীর রূপ ধরে ফিরল। আমার স্ত্রী নয়, জানবেন। সে এক সাংঘাতিক মায়াবিনী। কিভাবে, কি প্রকারে সে আমার স্ত্রীর শরীরের ভিতরে প্রবেশ করেছে সে আপনাকে বলে বোঝাতে পারবো না। এই কথাগুলো বলার সাথে সাথে মোড়ল মশাইয়ের অন্তরে লুকিয়ে থাকা ভয়টা আরো বৃদ্ধি পেল। কেন, কি করে বুঝলি তুই এসব ঘটেছে? তুই যা বলছিস ভেবে চিনতে বলছিস তো? ভম্বল অস্থির হয়ে পড়ল। এরপরে সে মোড়ল মশাইকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলির কথা জানালো। সবটা শুনলেন তিনি। ভম্বলকে কয়েকটা কথা বলতে যাবেন, এমন সময় আবারও তার বাড়ির দরজায় কেউ জোরে জোরে আঘাত করতে শুরু করলো। নাকি সুরে রাগান্বিত কণ্ঠে বলতে শুরু করলো, মোড়া, দরজাটা খোল বলছে। মোড়া, কি ভেবে আমার স্বামীকে লোকে রাখবে আর তোকে আমার কাছে আসতে দিবি না? কোনোদিনও হতে দেব না আমি। স্ত্রীর শরীর ধারণ করেছি আমি কেবল ওকে পাবো বলে। আমি সংসারের সুখ ভোগ করতে চাই, যে করে হোক আমি ওকে পেতে চাই, নিজের করে ওকে পেতে চাই, তবেই আমার শান্তি। আমি কিছুতেই শরীর ছেড়ে বেরোবো না, কিছুতেই না। কতক্ষণ এভাবে করে তোরা আমার থেকে দূরে সরিয়ে রাখবি? ভালোই ভালো ওকে বেরিয়ে আসতে দে, না হলে কিন্তু আজকাল গায়ে লাশ পড়বে। একে একে সকলের ঘাড় মোটকে এখানেই শেষ করবো আমি। দিনুর কথা
মনে আছে তো তোদের কিভাবে ওকে পার্কের মধ্যে পুঁতে ফেলেছিলাম আমি? যদি নিস্তার চাস তাহলে ওকে বেরোতে বল। মোড়ল কেনে মোড়ল, কানে কথা যাচ্ছে না? মোড়ল মোড়ল মশাই কোনো কথা বলতে পারলেন না। তিনি কেবল ঘরের ভিতর সে দিয়ে ঠক ঠক করে কাঁপতে থাকলেন। ওদিকে ভম্বল সাহস সঞ্চয় করে বলে উঠল, না, আমি কিছুতেই তোর কাছে নিজেকে সঁপে দেব না। তুই আমার স্ত্রী নস, তুই কেবল আমাকে ভোগ করতে চাইছিস। ছেড়ে দে, ছেড়ে দে বলছি আমার স্ত্রীকে। বিকট ভাবে হেসে উঠল সেই প্রেতিনী। কাউকে ছাড়ো না, কাউকে না। আমাকে যদি সংসারের সুখ পেতে না দেওয়া হয় তাহলে আমি আজকেই গোটা গ্রামকে একেবারে শেষ করে ফেলবো। চিরকালের মতন এই গ্রামের সব কটা পথিককে নিজের হাতে নিয়ে ফেলবো আমি। দেখি কে আমাকে আটকাতে পারে, আর মধ্যে কত দম আছে। এরপরই দরজা ধাক্কানোর শব্দটা বন্ধ হয়ে গেল। মোড়ল মশাই বললেন, খবরদার না, এখন বাড়ির বাইরে বেরোনো নেই। নীলু ওর নিজের মধ্যে নেই, ওর উপরে ভর করে রয়েছে এক ভয়ঙ্কর আত্মা। আজকের রাতটা এখানেই কাটাতে হবে আমাদেরকে। আগামীকাল ভোরে বেরোবো, তবে যত তাড়াতাড়ি সম্ভব ওই তান্ত্রিক বাবাকে জানাতে হবে। ভম্বল বলল, কিন্তু কিভাবে জানাবেন মশাই? তিনি তো এই গ্রামেই নেই। তিনি তো আমাদেরকে এই কাজ করতে বলে চলে গেছিলেন, আর কবে আসবেন সেটাও জানিয়ে যাননি। মোড়ল মশাই প্রত্যুত্তরে জানালেন, তার আশায় পথের দিকে তাকিয়ে বসে থাকলে চলবে না ভম্বল, কিছু একটা করতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব এর থেকে রেহাই লাভের ব্যবস্থা করতে হবে, তবেই একটা সুরা সম্ভব। কিন্তু নীলু তো ঠিকঠাক কাজ সেরেই ফিরে এসেছিল, তবে এইসব অঘটন ঘটল কিভাবে? তাহলে কি ও এবার পথে পিছন ফিরেছিল? সেই থেকে কি তবে এই বিপত্তি? সর্বনাশ! একমাত্র তান্ত্রিক বাবা ব্যতীত কেউই এই বিষয়ে কোনো কথা জানাতে পারবেন না। আমাদেরকে ওনার আসার অপেক্ষা করতেই হবে। ফিরবেন তো উনি বটেই, এই অঘটনের হদিশ উনি ঠিকই পেয়ে গিয়েছেন। উনি যোগী মানুষ, নিজ বিদ্যা দ্বারা উনি ঠিকই সবটা আন্দাজ করতে পারবেন। সেদিন রাতটা তারা দুজনে কাঁপতে কাঁপতে কোনো ক্রমে ওই কুটিরের মধ্যেই বসে কাটিয়ে দিলেন। পরের দিন ভোরের আলো ফুটতেই দুজনে বাইরে বেরিয়ে এসে দেখল বহু মানুষের মৃত্যু ঘটেছে। একে একে সেসব দুঃসংবাদ ভেসে এলো তাদের কানে। গ্রামের মধ্যে সকাল থেকে হুলুস্থুলু পড়ে গেছিল, কিন্তু নীলুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। যেন সে এক নিমেষে রাতের মলিনতার মতোই কোথাও হারিয়ে গেছিল। তাকে আর কোনোভাবেই দেখতে পাওয়া যায়নি। কেউই নাকি তাকে শেষবারের মতো দেখেনি। ভম্বল বলল, তবে কি সে কর্পূরের মতো গায়েব হয়ে গেল নাকি? কি সর্বনাশ! এ হতে পারে না। তবে কি ওই পেতনি আমার স্ত্রীকে নিজের সঙ্গে করে নিয়ে চলে গেল? হায় হায় হায়, হে আমার কি হলো মোড়ল মশাই! আমি ওই কারণে আপনাদেরকে তখন সাবধান করেছিলাম যে আমার স্ত্রীকে দয়া করে এই কাজের দায়িত্ব দিয়ে পাঠাবে না। এখন দেখলেন তো কি সর্বনাশ ডাকছেন আপনারা। এবারে যদি সে মৃত অবস্থায় পড়ে থাকে কোথাও,
আপনারা কি তাকে ফিরিয়ে দিতে পারবেন? বলুন, পারবেন? সকলের মুখ একেবারে কালো হয়ে গেল। কালিমা নেমে এলো প্রত্যেকের জীবনে। দিনের স্বচ্ছতাও সেই কালিমাকে দূর করতে পারল না। বেলা পেরিয়ে রাত হলো। এমন সময় শিয়ালের আর্তনাদ ভেসে আসলো দূরের জঙ্গল থেকে। একজন নদীর মধ্যে থেকে বলে উঠল, ওই যে সে আসছে। আমার মন বলছে মোড়ল মশাই, ওই পেতে এবারে শিকারে বেরিয়েছে। আমাদের বাইরে থাকা একেবারে নিরাপদ হবে না। আমি আপনাকে বলছি, দয়া করে সকলে নিজের নিজের বাড়িতে যান, বাইরে থাকবেন না, দয়া করুন। এমন সময়ে একটা দমকা হওয়া তাদের সামনে দিয়ে দূরে গগনে মিশে গেল। চোখের পলক পড়তে না পড়তেই তারা এক বিভৎস নারী মূর্তিকে আবিষ্কার করলো নিজেদের সামনে। তারা দেখল নারী মূর্তিটি নীলুর রূপ ধারণ করে রেখেছে ঠিকই, কিন্তু তার পা দুখানা জমির সাথে লেগে নেই। সে হাওয়ায় ভাসমান, আর তার চুলগুলো হাওয়ায় উঠছে। খিলখিলিয়ে হেসে চলেছে সেই নারী, ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তাদের দিকে। তোদেরকে আমি এত সহজে ছেড়ে দেব ভেবেছি? কোনোদিনও না। আজকে তোদেরকে শেষ করবো আমি। শেষ তো তোদেরকে হতেই হবে। সেই প্রেতিনী ওদের উপর আক্রমণ হানাতে যাবে, এমন সময় হঠাৎ করে এক যোগী পুরুষ এসে আবির্ভূত হলো তাদের সামনে। তিনি যেন এই সমস্যার হাত থেকে তাদেরকেই রেহাই প্রদানের উদ্দেশ্যে সেখানে এসে আবির্ভূত হলেন। এমন, কে তুই? কি চাস তুই? ওই লোকটিকে দেখা মাত্রই গ্রামবাসীদের মনে হারিয়ে যাওয়া সাহস আবারও ফিরে এলো। মোড়ল বললেন, এ কি তান্ত্রিক বাবা? আমি তোমাদেরকে বলেছিলাম না, উনি হলেন গিয়ে যোগী পুরুষ। উনি ঠিকই টের পেয়েছেন এই অঘটনের কথাটি। উনি কোনোদিনও আমাদেরকে বিপদের মুখে ফেলে নিশ্চিন্তে থাকতেই পারেন না। এই দেখো, সকলে উনি ফিরে এসেছেন। মোড়ল মশাইয়ের কথা শুনে তান্ত্রিক বললেন, আমি এই প্রহরের অপেক্ষাতেই ছিলাম। আমি জানতাম ও ঠিকই নীলুর শরীরে প্রবেশ করবে। ও নীলুর মৃত মায়ের বেশ ধরে ছলনা করেছিল, আর ঠিক সেই কারণে আবেগ বিহল হয়ে নীলু পিছনের দিকে ফিরে তাকাতে বাধ্য হয়েছিল। আর ঠিক এই বিষয়টির সুযোগ নিয়েই ওই প্রেতিনী, তুই কি ভেবেছিস আমি তোকে বশে আনতে পারবো না? এতকাল ধরে আমি সাধনার দ্বারা যে জ্ঞান অর্জন করেছি, সেটির দ্বারাই আমি তোকে কাবু করতে পারবো। এ কথা মনে রাখিস। তুই আমার কবল থেকে কোথাও পালাতে পারবি না, কিছুতেই না। এই বলে ঝোলার ভিতর থেকে একটা আয়না বের করে সেই পেতনির মুখের সামনে তুলে ধরলেন ওই তান্ত্রিক। নিজের প্রতিবিম্ব ওই আয়নাতে দেখা মাত্রই পেতনির অস্বস্তি হতে শুরু করলো। নীলুর শরীর থেকে বেরিয়ে আসবার জন্য সে ছটপট করতে শুরু করলো। এরপরে নীলুর শরীরটা ত্যাগ করে সে বাইরে বেরিয়ে এলো, আর নীলুর শরীরটা ভূমিতে লুটিয়ে পড়ল। সে পেতনির অন্তরের শক্তি অনেকটাই গ্রাস করে ফেলেছিলেন ওই তান্ত্রিক। নিজের মন্ত্রশক্তি দ্বারা তিনি ওই
পেতনিকে জব্দ করবার সমস্ত কৌশল আয়ত্ত করে ফেলেছিলেন। ছেড়ে দে বলছি আমাকে। তুই কেন আমাকে বাধা দিতে চাইছিস? কেন? তুই যদি আজকে রাতের মধ্যে আমাকে শেষ করতে না পারিস তাহলে কি হবে তুইও সেটা জানিস। আমি এতটাই শক্তিশালী হয়ে যাবো যে কেউই আমাকে আর কাম করতে পারবে না। কথাটা মনে রাখিস। তান্ত্রিক বলে উঠলেন, এটা তোর ভুল ধারণা। আমি ঠিকই তোকে কাবু করতে পারবো, আর পারবো বলেই আমি এখানে ছুটে এসেছি। আমি সবটাই আন্দাজ করতে পেরেছিলাম বই কি। এবারে আমি তোকে মন্ত্রপুত বর্ষ ছুড়ে দেব। দেখি তুই কিভাবে এই বর্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারিস। কিভাবে? এই বলে তান্ত্রিক বাবা নিজের ঝোলার ভিতর থেকে কিছুটা ভস্য নিয়ে ছুঁড়ে দিলেন ওই পেতনির দিকে। ওই ভস্য প্রেতিনীর শরীরকে স্পর্শ করবার সাথে সাথেই অসম্ভব জ্বালা শুরু হলো। চিৎকার করতে শুরু করলো সেই প্রেতিনী। ছেড়ে দে, কষ্ট হচ্ছে আমার। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। তান্ত্রিক পুনরায় গর্জে উঠলেন, তোকে গ্রাম ত্যাগ করে চিরকালের মতো চলে যেতে হবে। এই গ্রামকে নিজের অভিশাপের কবল থেকে মুক্ত করতে হবে তোকে। মুক্তি দিতে হবে এই সাধারণ মানুষগুলোকে। এতকাল ধরে তুই ওদের নিঃশ্বাস প্রশ্বাসের উপরে কবজা করে বসেছিলিস। এবারে সব কিছুর থেকে তোকে মুক্তি দিতে হবে ওদেরকে, সব কিছুর থেকে। পেতনি চিৎকার করে উঠল, যন্ত্রণায় কাতর হয়ে পড়ল, বলল, বেশ, ঠিক আছে, ঠিক আছে। তুই যা চাইছিস তান্ত্রিক, আমি সেটাই করবো। দয়া করে বর্ষ আর আমার গায়ে ছিটিয়ে দিস না। জলে পুরে শেষ হয়ে যাচ্ছে আমি। আমাকে আর জ্বালাস না, দয়া করে আর জ্বালাস না। তান্ত্রিক বললেন, ঠিক আছে, তুই যে এখান থেকে চিরকালের মতো চলে যাবি সেই প্রমাণ পাবো কিভাবে? কিভাবে বুঝবো তুই চলে গেছিস? কিভাবে? পেতনি বলে উঠল, আমি যখন গ্রাম ছেড়ে চলে যাব তখন গ্রামের পশ্চিম প্রান্তে থাকা ওই শেওড়া গাছের সব থেকে বড় ডালটা ভেঙে পুকুরের জলের মধ্যে আছড়ে পড়বে। সেটার শব্দ শুনতে পারলে আন্দাজ করতে পারবি যে আমি চলে এসেছি। আমি কথা দিলাম, আমাকে মুক্তির পথ বলে দে। আমি আর কোনোদিনও এই গায়ের মুখও হব না। তান্ত্রিক বলল, ঠিক আছে, যা, এবারে চলে যা, না হলে কিন্তু। পেতনি বলে উঠল, যাচ্ছি, যাচ্ছি, দয়া কর, যাচ্ছি আমি। এই বলেই সেই প্রেতিনী ধোঁয়াশায় রূপান্তরিত হয়ে গেল। আর নিমেষে সেই ধোঁয়াশা বায়বীয় স্থল অতিক্রম করে এগিয়ে চলল পুকুরের দিকে। সকলে ধা করল তাকে। পুকুরের কাছে পৌঁছেই সকলে দেখল সেই শেওড়া গাছের সব থেকে বড় ডালটি মর মর শব্দ করে পুকুরের জলের মধ্যে পড়ে গেল।
আর একটি খিকখিকে হাসি শেষবারের মতন আকাশ বাতাস মুখরিত করে গায়েব হয়ে গেল দূর নীলিমায়। তান্ত্রিক বললেন, এবারে নীলু ওই দূরত্বার প্রভাব মুক্ত হয়ে গেছে। আপনারা সকলে নিশ্চিন্তে থাকুন। আমি কাজ না করলে কিছুতে ওই পেতিনিকে নিজের জালে জড়াতে পারতাম না। ও যে ছল করে নীলুকে নিজের কবজায় আনবে সে আমি টের পেয়েছিলাম, কিন্তু নীলুর শরীরেও প্রবেশ না করলে আমি কিছুতে আমার অর্জিত মন্ত্রশক্তির দ্বারা ওকে বশে আনতে পারতাম না। তবে ভয়ের কোনো কারণ নেই। আমি ধ্যান যোগে সবটাই আন্দাজ করতে পেরেছিলাম। বাবা ভোলানাথের কৃপায় এখন এই গ্রাম সম্পূর্ণরূপে বিপদ মুক্ত হয়ে গেছে। আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। এই গ্রাম এখন সমস্ত খারাপ শক্তির প্রভাব মুক্ত। ঈশ্বরের কৃপা বলবৎ থাকুক আপনাদের উপরে। এই বলেই সেই তান্ত্রিক বিদায় নিলেন। গ্রাম সম্পূর্ণরূপে কালো শক্তির প্রভাব মুক্ত হয়ে গেল। গ্রামে চির শান্তি নেমে এলো। লেখক দীপকচন্দ্রের কলমে প্রথমবার গ্রাম বাংলার ভূতের এই গল্পটি কেমন লাগলো শুনে কমেন্ট করে জানাবেন।